is 70% water. বন্ধুরা, একটি ড্রোন 1.5 বিলিয়ন ইউরোর স্টিল কাঠামো আর ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা রেডিয়েশন। চেরনোবিল যা ঘটছে সেটা শুধু একটা হামলা নয়, এটা একটি বার্তা। কিন্তু কার কাছে আর কেন? আর এদিকে ভারতের পুতিনের প্লেটে মাংস নেই, কিন্তু তার হাতে রয়েছে সব ক্ষমতা। কি এমন খেলা চলছে যেখানে নিরামিষ খাবার আর পারমাণবিক ঝুঁকি একসঙ্গে মিশে যাচ্ছে? আর ইউক্রেনকে চেচেন নেতা রমজান কাদিরভের হুমকি। থাকুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পে যা লুকিয়ে আছে তা আপনার চিন্তা পুরোপুরি বদলে দিবে। খবর সংযোগের টপ নিউজে আজ আমরা এই বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কিন্তু বন্ধুরা, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন তাহলে শুরু করা যাক। চেরনোবিল থেকে কূটনীতি, ইউক্রেন যুদ্ধের অদৃশ্য মাত্রা কোথায় গিয়ে থামে? একটু পিছনে ফিরে তাকায়। 1986 সাল পৃথিবী দেখে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনাটি। চেরনোবিলের চতুর্থ রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে পুরো ইউরোপে ছড়িয়ে দিল মৃত্যুর রেডিয়েশন। সোভিয়েত ইউনিয়ন তখন তড়িঘড়ি করে বানালো একটা কংক্রিটের সার্কোফেগাস, যেন একটা কফিন, কিন্তু সেই কফিনের আয়ুকাল ছিল মাত্র 30 বছর। এরপর আসে 2019 সাল। ইউরোপের নেতৃত্বে 1.5 বিলিয়ন ইউরো খরচ করে তৈরি হয় একটা বিশাল স্টিল ডোম, নিউ সেফ কনফাইনমেন্ট। উদ্দেশ্য একটাই, আগামী 100 বছরের জন্য রেডিয়েশন আটকে রাখা। ভুল ধারণা। কেন? এখনই শুনুন। কিন্তু ফেব্রুয়ারি 2025 একটা ড্রোন এসে আঘাত করে এই কাঠামোতে। এখন ঠিক এই মুহূর্তে IAEA বলছে এই ডোম আর তার কাজ করতে পারছে না। কি ভয়ঙ্কর কথা! বড় গর্ত হয়ে গেছে, রেডিয়েশন ঠেকানোর সক্ষমতা হারিয়ে গিয়েছে। ইউরোপের কি হবে? এখানে এখন দুইটি প্রশ্ন সামনে এসেছে। নাম্বার 1, কে হামলা চালিয়েছে? নাম্বার 2, আর কেনই বা কেউ চেরনোবিলে হামলা করবে যেখানে কোনো সামরিক সুবিধা নেই? ইউক্রেন বলছে রাশিয়া করেছে, মস্কো অস্বীকার করছে, কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এটা আসলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। চেরনোবিল শুধু একটি পারমাণবিক স্থাপনা নয়, এটি একটি সিম্বল, ইউরোপের সবচেয়ে বড় ভয়ের প্রতীক। যখন এখানে হামলা হয় তখন পুরো ইউরোপের মনে একটা বার্তা যায়, তোমরা কিন্তু নিরাপদ নাও, তোমাদের সবচেয়ে বিপজ্জনক জায়গায় আমরা টার্গেট করতে পারি। এদিকে দেখুন গ্রোজনির ঘটনা। চেচেন নেতা রমজান কাদিরভ বলছেন ইউক্রেন গজনিতে একটা বহুতল ভবনে ড্রোন হামলা করেছে, তার জবাব তারা দেবে 1 সপ্তাহের মধ্যে। বন্ধুরা, একদম টাইমলাইন কাদিরভ বেঁধে দিয়েছে। আর আমরা জানি পুতিনের পরে কাদিরভ যা বলেন তাই করেন। আর ইনি ভুলে গেলে চলবে না, একজন মুসলিম যোদ্ধা চেচেনের। শুধু যোদ্ধা বলে ভুল হবে, পুতিনের খুব কাছের লোক এবং চেচেনের মুসলমানরা এই জন্য পুতিনের পেছনে রয়েছে। এদিকে লক্ষ্য করুন বন্ধুরা, কাদিরভ কিন্তু বলছে তারা বেসামরিক এলাকায় কোনো হামলা করবে না, শুধু সামরিক টার্গেটে আঘাত হানবে। এটা কি? এটা হলো ন্যারেটিভ কন্ট্রোল। আমরা নৈতিক, ওরা অনৈতিক, এই বার্তা একেবারে পরিষ্কার দেওয়া। কিন্তু আসল চিত্র কি? পুতিন যখন ট্রাম্পের বিশেষ দূতদের সাথে 5 ঘন্টা বৈঠক করে কোনো সমঝোতা না আসেন, তখন বুঝতে হবে তিনি আসলে যুদ্ধ থামাতে চাচ্ছেন না। কেন? কারণ যুদ্ধ চললে তার লাভ, বেনিফিট। ট্রাম্প এখন তাকে তোষামত করছেন, পশ্চিমারা দুর্বল হয়ে পড়ছে, তেল অহরহ সব জায়গায় বিক্রি করছে রাকফিল্ডের মাধ্যমে। আর রাশিয়া একটা দীর্ঘমেয়াদী খেলায় মাঠ ধরে রাখছে। এটাই পাওয়ার গেম, ঠিক যেন T20 না, একটি টেস্ট ম্যাচ। এবার আসি আরেকটি মজার গল্পে। 2 দিনের সফরে পুতিন ভারতে গিয়েছিলেন, তা আমরা সবাই জানি। রাষ্ট্রীয় সফর ছিল এটা, 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন। আর নয়াদিল্লি আয়োজন করে এক বিশাল নৈশভোজের, কিন্তু মেনুতে মাংস ছিল না। কি বলেন? কি ঘটনা? আপনি বেড়াতে গেছেন, মাংস খাচ্ছেন না, পুরো নিরামিষ। এখন প্রশ্ন হলো কেন? প্রথম কারণ পুতিনের খাবারের নিরাপত্তা। তিনি বিদেশে গিয়ে সাধারণত সেই দেশের খাবার
খান না। তার নিজস্ব রুশ দল থাকে যারা খাবার রান্না করে, পরীক্ষা করে, তারপর সার্ভ করে। একটা মোবাইল ফুড টেস্টিং ল্যাব পর্যন্ত থাকে তার সাথে। কি ব্যাপার স্যাপার, রাজকীয় ব্যাপার স্যাপার। কেনই বা হবে না? তিনি যে পুতিন। কেন এই সতর্কতা? বিষ ক্রিয়ার ভয়। পুতিন জানেন তার শত্রু শুধু ইউক্রেনে নয়, পুরো পশ্চিমে ছড়িয়ে আছে, মানে সারা বিশ্বের আনাচে কানাচে। দ্বিতীয় কারণ, ভারত কূটনৈতিক বার্তা। মাংস না খেয়ে ভারত একটা সফট পাওয়ার দেখালো। আমরা আপনার সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু আমাদের নিজস্ব ঐতিহ্যও আছে। আর পুতিনের খাদ্যাভ্যাস বেশ সাদামাটা। মাছ, শাকসবজি, কটেজ চিজ, পরিজ আর মধু। ভারী খাবার এড়িয়ে চলেন, তবে পেস্তা আর আইসক্রিমের প্রতি তার দুর্বলতা আছে বলে শোনা যায়। কিন্তু এখানে গভীর একটি বার্তা। সেটা কি? পুতিনের খাবার থেকে শুরু করে তার যুদ্ধ কৌশল সবকিছু নিয়ন্ত্রণ, সুশৃঙ্খল এবং ঐতিহ্যে নির্ভর। কোনো কিছুতে তিনি ঝুঁকি নেন না। আর ভারত, তারা দুই পক্ষের মাঝখানে ভারসাম্য রাখছে। পশ্চিমের সাথে সম্পর্ক ভালো, আবার রাশিয়ার সাথেও। এটাই হলো বৈশ্বিক রাজনীতির মজাদার গেম। এবার সব মিলিয়ে দেখি কি হচ্ছে। চেরনিবলে হামলা, গ্রোজনিতে হামলা, ট্রাম্প পুতিনকে তোষামোদ করছেন, ভারত দুই পক্ষের সাথে সমান দূরত্ব রাখছেন। এসবের মধ্যে কানেকশন কি? উত্তর হলো নতুন বিশ্ব শৃঙ্খলা। স্নায়ুযুদ্ধের পর আমরা ভেবেছিলাম আমেরিকা একক আধিপত্য চলবে, কিন্তু পুতিন দেখিয়ে দিচ্ছেন রাশিয়া এখনো শক্তিশালী। চীন নিজেদের অবস্থান মজবুত করছে, ভারত মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি নিয়ে চলছে, আর পশ্চিম ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে। চেরনিবলের হামলা শুধু একটি স্থাপনায় আঘাত নয়, এটা ইউরোপের মনস্তত্ত্বে আঘাত। বার্তা হলো, তোমরা ভাবছো তোমরা নিরাপদ, ভুল ভাবছো। পুতিনের নিরামিষ খাবারও একটা বার্তা। আমি সংযমী, নিয়ন্ত্রিত এবং আমার নিজস্ব নিয়ম আছে। তোমাদের চাপে আমি নতি স্বীকার করব না। আর ট্রাম্পের শান্তি প্রচেষ্টা, সেটা আসলে দুর্বলতার লক্ষণ। আমেরিকা আর আগের মতো শক্তিশালী নেই। ভবিষ্যৎ কি? যুদ্ধ চলবে, হয়তো আরও লম্বা সময়, কারণ পুতিনের কোনো তাড়াহুড়া নেই। তিনি জানেন সব কিছু এখন তার নিয়ন্ত্রণে, কিন্তু প্রশ্ন হলো কতদিন। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা কি? যুদ্ধ শুধু মাঠে হয় না, হয় মনের মধ্যেও, হয় খাবারের টেবিলে, হয় পারমাণবিক ধ্বংসাবশেষের উপরেও। চেরনিবল আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যখন ক্ষমতার খেলা খেলে তখন সবচেয়ে বেশি মূল্য দেয় সাধারণ মানুষ। 1986 সালে যারা মারা গিয়েছিল, 2025 সালেও তাদের ক্ষত এখনো শুকায়নি। আর নতুন যুদ্ধ নতুন ক্ষত তৈরি করছে। প্রশ্ন হলো, আমরা কি শিখব, নাকি ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে? এই ধরনের জিওপলিটিক্যাল টপ নিউজ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পৃথিবীর যত গোপন রহস্য সব এখানেই উন্মোচন হয়। পুরো ভিডিওটা দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগে টপ নিউজ অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।